আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার কমান্ড গ্রুপ। কি দেখব আমরা? নাম্বার কমান্ড গ্রুপ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমান্ড গ্রুপ এক্সেলের জন্য। তা আমি আপনাদের বলেছি যে শিটে এসে জিপিএ লিখতে। কি লিখতে বলেছি? জিপিএ। আর এর নিচে ইন্টার দিয়ে গিয়ে লিখতে বলছি 5.00 লিখতে বলেছি কি না? লিখার পর ইন্টার দিতে বলেছি, দেওয়ার পর দেখা যায় যে 00 চলে যায়, অর্থাৎ পয়েন্টের পরে 00টা কি হয় না, থাকে না, শো করে না। এরপরে আপনাদের যদি লিখতে বলি, ধরো একটা ছেলে পেয়েছে 4.50, লেখেন 4.50, লিখেছেন কিনা? এবার ইন্টার দিবেন, 5টা থাকে, 0টা চলে যায়। এর মানে ওর সমস্যা হলো 0 নিয়ে, সংখ্যা হলে থাকে কিন্তু 0টা থাকে না। আচ্ছা, এইবার যদি আমি লিখি 3.750, এটা যদি আমরা লিখি 750, এরকম যদি আসে কোনো কারণে 3.750, এটা যদি আমি লিখি, লিখার পর যদি ইন্টার দিই, 75 ঠিকই থাকে, 0 কিন্তু থাকে না। তাহলে এই পয়েন্টের পরের সংখ্যাগুলোকে বলা হয় ডেসিমেল সংখ্যা। কি বলা হয়? ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাগুলা মানে যখন আমরা লিখি তখন 0টা যদি হয়, এই 0টা থাকে না। 0টা কি হয় না? থাকে না। তাহলে এরকম হিসাব নিকাশ করার পরে আপনাকে যদি কোনো কারণে, আপনি দেখেছেন বিভিন্ন সফটওয়্যারে যখন হিসাব নিকাশগুলো আসে, ওই টোটাল বা গ্র্যান্ড টোটালের পাশে কিন্তু অনেকগুলো 00 থাকে, অনেকগুলো না থাকলেও মিনিমাম 2টা বা 3টা থাকে কিন্তু। তো এই যে 00গুলো, এগুলো যদি কখনো আপনার দরকার হয় তাহলে আপনি শো করাবেন কিভাবে? এটা নাম্বার কমান্ড গ্রুপ থেকে করা যায়। যেভাবে করা যায় সেটা হলো, যে সেলগুলোতে শো করাতে চান সেই সেলগুলো প্রথমে সিলেক্ট করতে হবে। সেটা আপনার একাধিক অন্য সেলও হতে পারে। তো আমাদের যেহেতু এইটুকু, তো এইটুকুই সিলেক্ট করবেন। এটুকু সিলেক্ট করার পরে আপনি যে নাম্বার কমান্ড গ্রুপে চলে আসবেন। নাম্বার কমান্ড গ্রুপে এসে দেখবেন উপরে জেনারেল লেখা আছে। কি লেখা আছে? জেনারেল। এই জেনারেলের এই ড্রপ ডাউন বাটনে যাবেন, গেলে আপনি দেখবেন এখানে নাম্বার নামে একটি অপশন রয়েছে। এইখানে তোমার ওই 5.00 থাকবে, এটা দেখাচ্ছে, তাই না? এই নাম্বার ফরম্যাটটা যদি আমরা ইউজ করি তাহলে সঙ্গেই 00 কিন্তু দেখাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, 7.50 যে লিখছিলা সেই 0টা কিন্তু নাই, কারণ ওই নাম্বার কমান্ড গ্রুপে দেওয়া ছিল যে 2টা 0, মানে 2 ডিজিট পর্যন্ত থাকবে। সেটা 0 হোক আর যেই ডিজিটই হোক, 2টা পর্যন্ত থাকবে। হ্যাঁ, 2টা দেখাবে। আর আচ্ছা, কারো যদি 3টা লাগে তাহলে সে কি করবে, বা 4টা লাগে তাহলে কি করবে? তাহলে আর ওর ভেতরে যাওয়ার দরকার নাই। এই যে নাম্বার কমান্ড গ্রুপে দেখো তো, ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল নামে 2টা অপশন আছে কিনা। ইনক্রিজ মানে কি? বাড়ানো। আর ডিক্রিজ মানে কমানো। আমি যদি বাড়াই, এই যে বাড়ালে এটা 30টা পর্যন্ত বাড়ানো যাবে। কত পর্যন্ত বাড়ানো যাবে? তো অত তো লাগে না, আমাদের হিসাবের জন্য 2টা লাগে সর্বোচ্চ, তাই না? তাহলে আমরা এখান থেকেও এই ডেসিমেলটাকে কম বেশি করতে পারবো। তো 2টাই থাকুক। জিপি এর ক্ষেত্রে তো 2টা, 3টা তো কারো দেখেননি, দেখেছেন? দেখেননি। তাহলে আমরা 2টা জিনিস শিখলাম। একটা হলো পয়েন্টের পরে 00 কিভাবে শো করানো যাবে, এবং আরেকটা শিখলাম 0 কয়টা শো করাবো সেটা নির্ধারণ করে দেওয়া যাবে। এইটা হলো ডেসিমেল সংখ্যা নির্ধারণ করার ফরম্যাট। এই ফরম্যাটটা হচ্ছে নাম্বার ফরম্যাট। কি ফরম্যাট? নাম্বার ফরম্যাট। আসেন এর পরেরটা যান। এখানে লিখেন হচ্ছে প্রাইস, PRIC, প্রাইস। কি লিখবেন? ধরেন লিখলেন যে 500, তারপরে লিখলেন 300, তারপর লিখলেন 200, এরকম লিখলেন। হ্যাঁ, ভালো করে বুঝবেন। লিখেছেন কি না? লিখেছেন। এখন আসেন, এই যে এই 500 প্রাইস লেখা আছে, মানে নিশ্চয় দাম, নিশ্চয় কি দাম। এখন কথা হলো, এই দামটা আমি বাংলাদেশে ফাইলটাকে ওপেন করে দেখলে আমি ভাববো যে নিশ্চয়ই 500 টাকা, তাই না? ধরেন একটা টি শার্টের দাম, তাহলে এটা 500 টাকা। ইন্ডিয়াতে যদি কেউ এই ফাইলটা ওপেন করে তাহলে সে ভাববে 500 রুপি। আবার আমেরিকায় যদি কেউ ওপেন করে তাহলে ভাববে $500। তাহলে জিনিসটার দাম তো
তো যে দেশেই যাক টাকারটাই তো ডলারে কনভার্ট হবে, তাই না? ওটা তো আর $500 হওয়ার কথা না। 500 টাকাটা ডলারে যে কয় ডলার হয় সেই কয় ডলার হবে। কিন্তু ঘটনা হচ্ছে এইখানে আমরা এই জিনিসটা আমরা যদি ফিক্স করতে চাই যে দেশেই এটা দেখা হোক না কেন 500ই থাকবে, তাহলে এইটাকে বলা হয় কারেন্সি। টাকা পয়সাগুলোকে কি বলা হয়? কারেন্সি বলা হয়। কারেন্সি সিম্বলটা ধরো এর সামনে যদি টাকার চিহ্নটা থাকে বা ডলারের চিহ্নটা থাকে বা রুপির চিহ্নটা থাকে, তাহলে যে দেশে ওপেন হোক, ধরো বাংলাদেশে ওপেন হয়েছে, ওখানে দেওয়া আছে $500, তাহলে আমি বুঝবো যে এই প্রোডাক্টটার দাম $500। এখন $500 আমার যে কয় টাকা হয় বাংলাদেশে, তাই না? এই কারেন্সি সিম্বলগুলো কিভাবে ব্যবহার করে? কারেন্সি সিম্বল ব্যবহার করার জন্য আমরা সিলেক্ট করব কারেন্সির যে অপশনগুলো, সেগুলোকে সিলেক্ট করব। তাহলে মোট কথা হচ্ছে নাম্বার কমান্ড গ্রুপের যে কোনো কাজ করতে গেলেই সিলেক্ট করতে হবে, তাই না? তো এই সিলেক্ট করার পরে আমরা চলে যাব এই যে নাম্বার কমান্ড গ্রুপের এইখানে চলে যাব। এটা সাধারণত জেনারেল থাকে। কি থাকে? জেনারেল থাকে। ওই জেনারেল থেকে আমরা এখান থেকে যাব কারেন্সি। কিসে যাব আমরা? তাহলে এর আগের ফরম্যাটটা আমরা শিখলাম নাম্বার, তারপরের ফরম্যাটটা আমরা কি শিখছি? কারেন্সি শিখছি। তো কারেন্সিতে ক্লিক করব। তো দেখেন তো ডলারের চিহ্ন এসেছে কিনা? ডলারের চিহ্ন এসেছে। পাশাপাশি দুইটা ডেসিমেল এসেছে কিনা? ওই যে বললাম হিসাব নিকাশের ক্ষেত্রে ডেসিমেল আসে। আচ্ছা, আপনাদের টাকা করা ছিল এই জন্য টাকা এসেছে, আমার ডলার করা ছিল এই জন্য ডলার আসছে। তো এখন কথা হচ্ছে যে যাদের এখানে টাকা থাকবে তাদেরটা টাকা আসবে, যাদেরটা ডলার থাকবে তাদের কি আসবে? ডলার আসবে। তাহলে এইখানে টাকা কিভাবে করে সেটাও তো শিখতে হবে নাকি? আচ্ছা, যাই হোক, এখন আগে সেটা শেখেন না, আগে শেখেন যে কারেন্সিটা ব্যবহার করবেন কিভাবে। এটা তো ব্যবহার করা গেছে, এবং কারেন্সির সঙ্গে কিন্তু ডেসিমেল আসবে। কারেন্সি ব্যবহার করলে কি আসবে? ডেসিমেল আসবে, কারণ কারেন্সির সঙ্গে ডেসিমেল অবশ্যই লাগবে, ঠিক আছে? তবে কেউ যদি মনে করে যে ডেসিমেল রাখবে না, তার জন্য তো অপশন খোলা আছে, সে চাইলেই ডেসিমেল তো তুলে দিতে পারবে, তাই না? আবার চাইলেই ডেসিমেল কিন্তু সে রাখতে পারবে। এটা গেল হচ্ছে কারেন্সি সিম্বল ব্যবহার করা। তাহলে আমি একটা দেখালাম যেটা, সেটা হলো আমাদের মানে ডেসিমেল সংখ্যা ব্যবহার করা। এরপরে দেখলাম কারেন্সি সিম্বল ব্যবহার করা। এখন কথা হচ্ছে যে কারেন্সি সিম্বলটা এখানে নাই, টাকাটা নাই, তাহলে আমি কোথা থেকে ব্যবহার করব, তাই তো? আচ্ছা, আমরা যদি টাকাটা ব্যবহার করতে চাই তাহলে সেটার একটা আলাদা অপশন, আর যদি আমরা চাই যে এইখানে টাকাটা সেট করব, সেটা আলাদা অপশন। তো দুটাই আমি দেখাচ্ছি। টাকাটা সেট করবেন কিভাবে সেটাও দেখাচ্ছি, টাকাটা ব্যবহার করবেন কিভাবে সেটাও দেখাচ্ছি। তো এক কাজ করবেন, যে ফরম্যাটটা এখানে নেই সেটার জন্য আপনাকে নিচে যেতে হবে, মোর নাম্বার ফরম্যাট, এখানে যেতে হবে। মোর নাম্বার ফরম্যাটে চলে যাবেন। গিয়েছেন কি না? মোর নাম্বার ফরম্যাটে গিয়ে এই যে দেখবেন সিম্বল, কি অপশনটা? সিম্বল। এই সিম্বলের ড্রপ ডাউনে ক্লিক করবেন। পৃথিবীর সব দেশের সিম্বলই আছে, কিন্তু দেশ তো একটা দুইটা না, দেশ তো একটা দুইটা না। আমরা যদি একটু কষ্ট করে খুঁজি, এই যে আমরা যদি একটু কষ্ট করে খুঁজি, টাকার যে চিহ্নটা সেটা আসবে। একটু খুঁজতে হবে কষ্ট করে। এইভাবে যদি আমি একটু খুঁজি, এই যে টাকারটা, এই যে স্প্যানিশের পরে এই যে টাকা, এই যে বাংলাদেশ টাকার যে চিহ্ন সেইটা, এইটা দিব। একটু খুঁজে বের করেন আপনারা। দেওয়ার পর ওকে, দেখেন টাকার চিহ্নটা আসলো কিনা। আসছে টাকার চিহ্ন? আচ্ছা, তাহলে আমরা যে কারেন্সি ওখানে নাই সেটা ব্যবহার করতে পারবো, ভেতর থেকে ব্যবহার করতে হবে, সিম্বলে গিয়ে সেখান থেকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, যারা খুঁজে পাননি অত বেশি চিন্তা করেন না, যারা খুঁজে পাননি তারা বাসায় আলাদা করে একটু বসে খুঁজবেন, পাওয়া যাবে, অসুবিধা নেই, ওর মধ্যেই থাকে। আসেন, কিন্তু দেখেন তো আপনার এই কারেন্সিতে টাকা কি অ্যাড হয়েছে? হয়নি। কারেন্সিতে টাকা অ্যাড হয়নি, ডলারই আছে, কিন্তু আপনি তো টাকার চিহ্ন ব্যবহার করতে পেরেছেন, তাই না? আচ্ছা, কেউ যদি মনে করে এই কারেন্সিতে আমার টাকা থাকুক, তোমাদের যেরকম আছে, তাহলে তাকে কোথা থেকে সেট করতে হবে? এটা কম্পিউটার থেকে সেট করতে হবে। তো সেজন্য আপনাকে কষ্ট করে সবাইকে যেতে হবে, সবাই যান, খোঁজেন সবাই। তো এই যে স্টার্ট মেনুতে যেতে হবে, স্টার্ট মেনুতে যেতে হবে। গিয়েছেন, ওইখান থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। সি চাপেন, হ্যাঁ সি চাপেন, সি চাপলে দেখবেন কন্ট্রোল প্যানেল আসবে। কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল,
এক ক্লিক করেন তাহলেই হবে। যেতে পারছেন? কন্ট্রোল প্যানেল থেকে আপনাকে একটু যেতে হবে, এই যে উপরের এই জায়গাটা ক্যাটাগরি লেখা আছে, নাও থাকতে পারে, এইখান থেকে এই লার্জ আইকন দিতে হবে। যদি কারো লার্জ আইকনই থাকে তাহলে আর তো দেওয়ার দরকার নাই, তবে ক্যাটাগরি থাকলে লার্জ আইকন দিতে হবে। দেওয়ার পরে আপনারা এখান থেকে রিজিয়ন খুঁজে বের করবেন, একটা ঘড়ি এবং গ্লোবের ছবি দেওয়া আছে, রিজিয়নে ডবল ক্লিক করবেন। করেছেন? করার পরে রিজিয়নের নিচে দেখবেন এইখানে আপনার অ্যাডিশনাল সেটিং। এত কিছু মনে রাখতে পারবেন? ওই যে ভিডিও দিয়ে দিব, দেখে দেখে করবেন, বুঝতে পারছেন? এই জন্য ভিডিও দিচ্ছি যে এই যে অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করবেন। যদি চাকরি করতে চান তাহলে এক্সেল লাগবেই, যদি চাকরি করতে চান। কথা না স্যার আমি ওগুলো করবো না, তাহলে দরকার নাই, তাহলে যা শেখাচ্ছে এমনি খালি দেখে যান। তো এই যে অ্যাডিশনাল সেটিংসে চলে আসবেন, আসার পরে এই যে উপরে দেখবেন কারেন্সি, এইখানে কারেন্সি, বুঝতে পেরেছেন? তাহলে কোথায়? কন্ট্রোল প্যানেলে রিজিয়নের মধ্যে কারেন্সি। তো কারেন্সিতে যাওয়ার পর এই যে কারেন্সি সিম্বলের ঘরে যাদের টাকা লেখা ছিল তাদের তো টাকা লেখা আছে, আর যাদের আমাদের ডলার লেখা ছিল তাদের ডলার লেখা আছে, ওইখানে লিখে দিব টিকে। কি লিখে দেব? টাকা। দিয়েছেন? একটা স্পেসও দিবেন, তাহলে কি হবে? এই টাকার থেকে ওই সংখ্যাটা একটা দূরত্বে থাকবে, না হলে টাকার সাথে লেগে থাকবে সংখ্যাটা। টাকা লিখেছেন? লিখার পরে এখন অ্যাপ্লাই করেন, ওকে করেন, অ্যাপ্লাই করেন, ওকে করেন। আমি কি বলেছি? অ্যাপ্লাই ওকে থাকলে করব, তাই না? এইবার কেটে দিয়ে বের হয়ে আসেন। আসার পরে এবার কারেন্সিতে ঢুকে দেখেন তো টাকা আসছে কি না। টাকা আসছে? টাকা তো আসছে, তাই না? তাহলে এই যে টাকার ব্যবহারটা বা টাকাটা সেট করতে পারবেন তো, তাই না? আবার টাকাটা ব্যবহারও করতে পারবেন, পারবেন না? আসেন, তাহলে এইখানে কারেন্সিতে যদি টাকা সেট করতে চান তাহলে কিন্তু আপনাকে ওই কন্ট্রোল প্যানেলের রিজিয়ন থেকে করতে হবে। আর এমনি সেলে যদি টাকা ব্যবহার করতে চান সেটাও আমি দেখাতে পারবো। এমনি মানে এখানে সেট করবেন না, কিন্তু এইখানে টাকাটা নিয়ে আসবেন, সেটাও করা যাবে, ওটা আরেক দিন পরে। হ্যাঁ, এটা আগে মনে রাখেন। এবার আসেন, এইখানে লিখেন ডেট, ডিএটি, ডেট। ডেট লিখবেন। কি লিখবেন? ডেট লিখবেন। ডেট লেখার পরে নিচে লিখবেন 1/1/2026, এটা আপনি লিখবেন 1/1/2026। লিখেছেন? ইন্টার দিবেন। কি দিবেন? ইন্টার দিবেন। দিয়েছেন? এক্সেলে একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে আমি প্রথম দিনই বলেছিলাম, ম্যাজিকটা হচ্ছে ফিল হ্যান্ডেল। কি হ্যান্ডেল? ফিল হ্যান্ডেল। এখন আপনি যদি জানুয়ারি মাসের পুরা ডেট বসাতে চান নিশ্চয়ই আপনি 5-7 মিনিট সময় লাগবে লিখতে গেলে, তাই না? কিন্তু এক্সেলে তা লাগবে না, আপনি একটা ডেট বসানোর পর ফিল হ্যান্ডেল দিয়ে টান দিলে পরের ডেটগুলো আসবে। তো আমরা পুরা মাসেরটা নিয়ে আসবো না, আমরা এখানে 2-3 দিনে নিয়ে আসি, তো আমরা টান দিলে আসবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এক্সেলে ডেটটা মাঝখানে আসবে আর মাসটা আসবে প্রথমে। মাসটা কোথায় আসবে? প্রথমে। আর ডেটটা কোথায় আসবে? মাঝখানে। এটা কেন? এটা কেন তোমরা কি দেখছো কম্পিউটারে যে ফরম্যাটটা, সেখানে কিন্তু মাস প্রথমে, ডেট কিন্তু মাঝখানে। তো কম্পিউটারে যে ফরম্যাট আছে সেটাই এখানে ফলো করছে, বুঝতে পারছো কি? এখন ওয়ার্ডে তুমি কি করছো? ওয়ার্ডে তুমি তোমার মতো করে লিখছো, তাই ওখানে কোনো ফরম্যাট শো করেনি। তো এক্সেলে এই ফরম্যাটটা যখন থাকবে অটোমেটিকলি এটা থাকবে। তো আপনি যদি এই ফরম্যাটটাকে চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করবেন? সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে চলে গেলেন হচ্ছে ডাটা ট্যাবে। ডাটা ট্যাবে যাওয়ার পরে ওইখান থেকে চলে যাবেন এই যে ডেট, এই শর্ট ডেট লেখা আছে, লং ডেট লেখা আছে, আছে না? আপনি যদি লং ডেটে, শর্ট ডেটটা তো আছেই, দেখাই যাচ্ছে এটা। লং ডেটে যদি ক্লিক করেন একটু লং ডেটে ক্লিক করেন, তো লং ডেটে ক্লিক করলে প্রথমে দিনের নাম, মাসের নাম, তারপর বছর। এবার ঠিকই আছে, কিন্তু আমি তো এরকম চাইনি, আমি 1/1/2025, 1/2/2000 মানে 2/1/2025 এরকম চেয়েছি তো, তাই না? তাহলে আমাদের এইটা কিন্তু লং, শর্ট যদি দেই, আবার দেন শর্ট, শর্ট দিলে আগের মতো হয়ে যাবে। হয়েছে কি না? আগের মতো হয়ে যাবে লং দিলে। এখন কথা হচ্ছে আমার পছন্দ মতো আমি কিভাবে নিতে পারবো, বা আমার পছন্দ মতো কিভাবে আসবে। বড়ই থাক, অসুবিধা নাই। তখন আমাকে কোথায় যেতে হবে? যেটা এখানে নাই তার জন্য কোথায় যেতে হবে? মোরে যেতে হবে। তাহলে এই যে মোর নাম্বার ফরম্যাটে যাবেন। গিয়েছেন কি? দেখেন তো এর ভেতরে নাম্বারের অনেক ফরম্যাট আছে না নাই? দেখেন
আছে? তো আপনি যদি এইখান থেকে কোনো একটা ফরম্যাট নেন, যে কোনো একটা ফরম্যাট যেইটা আপনি চান বা আপনার যেটা লাগবে এরকম যদি কোনো নেন, এই যে 14 মার্চ 2000 মানে এখানে 12 সাল দেওয়া আছে, যদিও আমাদের 26 সাল, যাই ক্লিক করেন, এখানে ক্লিক করেন, করার পর দেখেন তো ওই উপরে যে এটার উপরে যে স্যাম্পলটা দেখাচ্ছে ওইখানে এবার তারিখ সামনে আসছে কিনা, মাস পরে আসছে কিনা, তারপরে বছর আসছে, তাই না? ওকে করেন, দেখেন তো এবার মাস সামনে, তার তারিখ সামনে, তারপর মাস, তারপর বছর আসছে কিনা, আসছে তো, তাই না? কিন্তু আপনি তো এটাও চাননি, এটা কি চেয়েছিলেন? এটাও কিন্তু চাননি, আপনি চেয়েছিলেন যে 0101 তারপরে 2026। এখন দেখেন 2026 নাই, শুধু 26 আছে কিন্তু না, ওইটা তো ওই যে 0101 আসলেও পরেরটা তো 01-2 আসবে, আপনি চাচ্ছেন 2-1-2026 আসুক, মানে আপনি তারিখটা সামনে চাচ্ছেন, কিন্তু আপনি তারিখ সামনে আনতে পারলেও ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফরম্যাটটা কি হয়ে গেছে? আমি হ্যাঁ হ্যাঁ, আবার 2026 না এসে শুধু 26 আসছে। তো আপনি ফরম্যাটটা নিজের ইচ্ছা মতো নিতে পারছেন না, ওদের কাছে যে ফরম্যাটটা আছে, ওদের কাছে যে ফরম্যাট আছে সেটা আপনাকে নিতে হচ্ছে। এই যে ওদের কাছে যে ফরম্যাট আছে এগুলো আপনি নিতে পারতেছেন, এগুলো আপনি নিতেই পারতেছেন, এটা তো কোনো সমস্যা নাই। আমি এটা বলিনি, আমি বলছি ফরম্যাটটা যদি আমি নিজেই যদি দিতে চাই তাহলে কিভাবে দিব। তো আমি যদি ফরম্যাটটা নিজে দিতে চাই তাহলে কিভাবে এডিট করবেন সেটা দেখেন। এডিট করতে গেলে আপনাকে এই যে এই ডেটে যেতে হবে, যেতে পেরেছেন? ওইখান থেকে আপনাকে মোর নাম্বার ফরম্যাটে যেতে হবে। এইখানেও যেটা পাবেন না সেটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। কি করতে হবে? কাস্টমস করতে হবে। তো এইখানেও যদি না পাওয়া যায় আপনি যেটা চাচ্ছেন সেটা, তাহলে এই কাস্টমসে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? কাস্টম। এইবার এই যে স্ক্রল বার দিয়ে এইখানে উপরের দিকে যাওয়া শুরু করবেন, একদম উপরের দিকে যাবেন, একদম উপরের দিকে যাবেন। যেতে পেরেছেন কিনা? এইখান থেকে আপনি এই যে এই জিরোতে ক্লিক করবেন, জিরোতে ক্লিক করবেন, করেছেন? এবার টাইপের বক্সে আপনি বসাবেন এরকম করে, দেখেন প্রথমে 2টা ডিজিট চান, আপনি কয় ডিজিটের চান? তারিখটা 2 ডিজিটের, তাহলে এইখানে 2টা ডি দিবেন। 2টা কি দিবেন? ডি দিবেন। প্রথমে ডে চান এই জন্য ডি, তারপর স্ল্যাশ দিয়ে তারপরে মান্থ 2 ডিজিটের চান, তাহলে এম দিবেন 2টা, তারপর স্ল্যাশ দিয়ে বছর কয় ডিজিটের চান? 4 ডিজিটের, তাহলে 4টা ওয়াই দিবেন, 4টা ওয়াই দিবেন। এইবার আপনি একটু খেয়াল করেন তো, আপনি যে ডেটটা দিয়েছেন স্যাম্পলে উপরে ডেটের স্যাম্পলটা কি ঠিক হয়েছে? তো এখন যদি আপনি ওকে করেন, দেখেন তো আপনার মতো ডেট কি সামনে চলে গেছে? তাহলে আমি এখানে 3টা বিষয় ফোকাস করছি। একটা হলো শর্ট ডেট, লং ডেট, ওটা দিয়ে যদি তোমার কাজ হয়ে যায় তাহলে তো হলো, কিন্তু তুমি যে ফরম্যাটটা চাচ্ছ সেটা শর্ট লং দিয়ে হচ্ছে না, তখন তুমি মোড়ে চলে যাবে, গেলে ওই বক্সের ভিতরে ডেট দেওয়া আছে ওইখান থেকে নেওয়ার চেষ্টা করবে, সেটাও যদি তোমার ফরম্যাটের সাথে মিল না হয় তাহলে তুমি চলে যাবে কাস্টমে। কাস্টমে গিয়ে তুমি ওইখান থেকে ফরম্যাটটাকে কাস্টম করে নিবে। এখন আমি 2026 চাইছিলাম, পাইছি, 01 চাইছিলাম সেটাও পাইছি, ডেট সামনে সেটাও পাইছি, তাই না? তুমি যদি এখানে জানুয়ারি চাও, মানে এটাই চাও এই 03 থাকে, এখানে জানুয়ারি খালি হবে মাঝখানে, তাহলে তুমি ওইখানে একটু JAN লিখে দিবা, যে 2টা এম দিছিলা ওই জায়গায় খালি JAN লিখে দিবা, তাহলে ওখানে জান দেখাবে তোমার, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি যদি এরকম দিনের নামটা 2টা ডি না দিয়ে তুমি যদি এরকম ডেটা পুরাটাই লিখে দাও DAY ডে, তাহলে তখন ডে 1, ডে 2, ডে 3 এরকম টাইপের হয় কি। ওগুলা সাধারণত হয় না, হয় মাঝেরটাই অনেক সময়। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে নাম্বার ফরম্যাটটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জানতে হবে, না হলে আমরা ওই ফরম্যাট তৈরি করতে গেলে হুবহু করতে পারবো না, নিজের মতো করে হবে, কিন্তু অন্যরা একটা করছে, ধরেন ঢাকা থেকে একটা ফাইল পাঠাইছে PDF, ওইটা আপনাকে এক্সেলে আপনাকে তৈরি করতে হবে, তৈরি করলে আপনার কাজটা সোজা হবে। তো ওদের ওইখানে এরকম ডেট ব্যবহার করা আছে, কিন্তু আপনি এটা পারেন না, আপনি খালি জান মান এগুলো সেটা পারতেছেন, আর এটা যদি জানেন তাহলে হুবহু ওদের মতোই করতে পারতেছেন। এটা একটা ব্যাপার। আসেন এরপরে চলে যাই, এরপরে কি শিখলাম? তাহলে আমরা কয়টা শিখলাম? 3টা। একটা শেখালাম ডেসিমেল, একটা শেখালাম কারেন্সি, আর একটা শেখালাম হচ্ছে ডেট, আর একটা কি শেখালাম? ডেট। আসেন এইখানে একটু লিখেন, খুব বেশি শিখে লাভ নাই, মনে থাকবে না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো শিখতে হবে। এখানে লিখেন মোবাইল নাম্বার, MOBILE, মোবাইল নং।
এগুলো 100% ভুলে যাবেন যদি প্র্যাকটিস না করেন। আমি ভুলে যাই আর আপনারা তো ভুলবেনই, তাহলে প্র্যাকটিসে থাকতে হবে, প্র্যাকটিসে না থাকলে ভুলে যাবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার লিখেছেন? ধরেন একটা মোবাইল নাম্বার আপনারটা লিখেন 01722759841, এই যে একটা মোবাইল নাম্বার আপনি লিখলেন। লিখেছেন? নিজের নাম্বারটা লিখতে এত সময় লাগাবেন? ভাই এই যে এই পাশ থেকে লেখে, ভাই 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 ভাই, এই যে ভাই একটু তাকান, এই যে মোবাইল নাম্বার এখান থেকে লিখে, তাহলে সবার সাথে হবে। আপনি উল্টা পদ্ধতি ফলো করছেন, দেরি হবে। তো সবাইকে আমরা মোবাইল নাম্বার লিখছি, লেখার পরে ইন্টার দিব। 0 আছে? নাই। আবার কারো কারো একটু ওই যে ভেতরে ই প্লাস এটা সেটা দেখায় নাকি, আবার কারো কারো হ্যাশও দেখাতে পারে। তো এরকম দেখালে বুঝবেন কলামে জায়গা হয়নি, একটু বড় করে দেন, অসুবিধা নাই। যখন এরকম হ্যাশ দেখায়, এই যখন হ্যাশ দেখায়, এই যে বললাম না এই কথাটা, পরের দিন এই কাজটা যখন হবে তোমার কম্পিউটারে, সেটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে তো আমি বুঝবো যে আমার কথাটা তুমি নিতে পারছো। কিন্তু পরের দিন তোমার আর মনে নাই কি করতে হবে। এইটা কেন হয়? এত মার্ক করে বলার পরেও কেন এই জিনিসটা হয়? তো এরকম হ্যাশ দেখাতে পারে অথবা অন্যরকম দেখাতে পারে। এইটা সব ক্ষেত্রেই ভেবে নেবেন, এরকম দেখালে বুঝবেন যে ওই কলামের জন্য যে লেখাটা লিখেছেন তার যথেষ্ট জায়গা নেই। তখন কি করবেন? কলামের ওয়াইডটা বাড়ায় দিবেন। এই কলামের ওয়াইড বাড়াই দিলে আর এটা ওরকম থাকবে না, নর্মাল দেখাবে। কিন্তু দেখেন মোবাইল নাম্বারের সামনে 0 দিয়েছিলেন, আছে না নাই? নাই। তাহলে আপনার অফিস থেকে আপনাকে বলছে যে আপনি কি করেন, এক্সেল একটা ফরম্যাট করে এই যে মোবাইল নাম্বারগুলো এই জায়গায় লিখবেন। তো আপনি কি করেছেন? 0 বাদে সব লিখছেন। যদি বলে 0 কোথায়, কোথায় ওটা তো আসে না, তাহলে হবে না, আপনাকে 0টাও তো দেখাতে হবে। তো আসেন, মোবাইল 0 ছাড়া নাম্বারে কল যাবে? যাবে না। কেউ যদি এখান থেকে কপি করে কল করতে চায় তাহলে তাকে আলাদা করে একটা 0 ব্যবহার করে কল করতে হবে, এটা ঝামেলা না? তাহলে আসেন, তাহলে এই 0টা কিভাবে ব্যবহার করবেন? এক্সেলের সেলে সামনে যদি 0 রাখতে হয় তার প্রক্রিয়াটা কি? সামনে 0 রাখতে গেলে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। স্বাভাবিকভাবেই নাম্বার অনেকগুলা থাকবে, তাই না? তো যাই হোক, যদি মনে করেন যে আরও বেশি সিলেক্ট করবেন, করা যাবে, যে কয়টা সেল সিলেক্ট করবেন কাজ হবে। তো যাই হোক, আমি এই 3টায় সিলেক্ট করলাম। তো আমি এখানে সিলেক্ট করার পরে আমি এই জেনারেলে যেতে বলবো, আপনাদের নাম্বার কমান্ড গ্রুপের। দেখেন তো কোথাও 0-র কোনো ফাংশন আছে কি? নাই। 0-র কোনো ফাংশন নাই। আসেন, মোবাইল নাম্বারের সামনে যদি 0 দেখাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? তখন আপনাকে যেতে হবে এই যে মোর নাম্বার ফরম্যাট। কোথায় যেতে হবে? যেহেতু নাই এখানে, তাহলে মোরে যেতে হবে। মোর নাম্বার ফরম্যাটেও ওরকম কিছু নাই, আছে? নাই। তাহলে যেতে হবে কাস্টম। এটা আপনাকে নিজেকে বানাইতে হবে, তৈরি করে নিতে হবে। কাস্টমসে যাওয়ার পরে 0-তে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? 0। খেয়াল করে দেখেন তো টাইপের বক্সে এই ভেতরে কয়টা 0 আছে? একটা। আর মোবাইল নাম্বারের সামনে কি 0 আছে? নাই। তাহলে এই 0-র পাশে আপনি ততক্ষণ পর্যন্ত 0 দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না এই মোবাইল নাম্বারের সামনে 0 দেখাচ্ছে। 0 দিতে থাকেন, গোনার দরকার নাই, আপনি দিতে থাকেন। যখন দেখবেন যে হ্যাঁ ওইখানে 0 দেখাইছে তাহলে হয়ে গেছে, হয়ে গেছে। এখন আপনি ওকে করেন, তাহলে দেখেন 0 কি আসছে? দেন কতগুলা দেওয়া লাগে দেন। নরমালি 11টা দেওয়া লাগবে, কারণ মোবাইল নাম্বারের ডিজিট 11টা। হ্যাঁ, তো এখন 0 কি আসছে? নিচের ঘরগুলাতে যদি আরেকটা মোবাইল নাম্বার লিখি, দেখেন তো আরেকটা মোবাইল নাম্বার, তখন 0 কি থাকে? আরেকটা মোবাইল নাম্বার, তখন 0 কি থাকে? তো আমরা এই যে নাম্বার লিখছি, আমরা যখন কোনো মোবাইল নাম্বার লিখছি সেখানে কিন্তু আমাদের 0 থাকছে। কিন্তু আপনি যদি 12 ডিজিট লিখেন তাহলে কিন্তু 0 থাকবে না, কারণ ওই একটা ডিজিটই হচ্ছে 0, 11 ডিজিটের সামনে যেটা সেটা 0। তাহলে 0 কি রাখতে পারবেন? আচ্ছা, 0 করা যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কয়টা শিখলাম নাম্বার ফরম্যাটের ভেতর থেকে? 4টা শিখলাম। এই 4টা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই 4টায় আগে শেখেন। আচ্ছা, হ্যাঁ, এই 4টা জিনিসই ভালো করে আগে মনে রাখবেন যে কিভাবে এই কাজগুলো করা যায়, কিভাবে এটা করতে পারবো। তো আমি গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি, আপনারা দরকার হলে এটা লিখেই প্র্যাকটিস করবেন। অনেক সময় দেখা যায় যে কি লিখে প্র্যাকটিস করব বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখলেও পারবেন, এটা দেখেও করতে পারবেন, অসুবিধা নাই। তো এই যে আমরা যে কাজটা করলাম, এই কাজটা সহজ মনে হতে পারে, কিন্তু পরক্ষণে দেখবেন ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিসের বিকল্প নাই, এটা করতেই হবে। আসেন এরপরে চলে যাই, এরপরে আসেন।
এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। কি নাম? আগে শোনেন, কন্ডিশনাল ফরম্যাট মানে কি? কন্ডিশন মানে হলো শর্ত। কন্ডিশন মানে কি? শর্ত। কন্ডিশনাল ফরম্যাট মানে হলো শর্ত সাপেক্ষে, ফরম্যাট মানে সজ্জিত করা। ফরম্যাট মানে কি? সজ্জিত করা। তাহলে কন্ডিশনাল কথাটার, কন্ডিশনাল ফরম্যাটিং কথাটার অর্থ হলো শর্ত সাপেক্ষে সজ্জিত করা। শর্ত সাপেক্ষে সজ্জিত করা। আসেন আমরা যদি ছোট্ট করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা একটু বুঝতে পারবো। সেটা হলো, আপনারা নতুন একটা শীট নেন, নতুন একটা শীট নেন। নতুন শীট নিয়ে আমার সাথে সাথে একটু লেখেন যে সিরিয়াল নাম্বার বা এসএল নং লিখতে পারেন। এসএল নং, নেম, রোল, সাবজেক্ট, মার্ক, দ্রুত লিখবেন, রেজাল্ট। রেজাল্ট এখানে আমি সিরিয়াল নাম্বার 1 কামাল 101। একটু লেখার প্র্যাকটিস হোক, আপনারা ভালো লিখতে পারেন না, সেই প্র্যাকটিসটা একটু হোক। এই লেখাটা প্রথমে লিখবেন। তো দেখো যে বিষয়টা সেটা হলো যে আমরা এখানে কিন্তু একটা ফরম্যাট লিখে নিছি, তাই না? এখন আমার মূলত আমি যে কাজটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই যে কন্ডিশনাল ফরম্যাট। কি দেখাতে চাচ্ছি? কন্ডিশনাল ফরম্যাট, অর্থাৎ শর্ত সাপেক্ষে সজ্জিত করা। শর্ত সাপেক্ষে, শর্তটা কি শোনেন? শর্ত হচ্ছে যারা ফেল করবে তাদের ওই সেলটার কালার রেড কালার হবে। কি কালার হবে? কি করলে রেড কালার হবে? ফেল করলে। তাহলে কন্ডিশনটা কি? ফেল করা। তাহলে কেউ যদি ফেল করে তার ওই জায়গাতে কি হবে? ওই সেলের কালারটা লাল হয়ে হাইলাইট হবে। তো কিভাবে এই ফরম্যাটিংটা আপনারা করতে পারেন? প্রথমে আপনারা ওই নির্দিষ্ট জায়গাটা সিলেক্ট করে নেবেন। নিয়েছেন? নেওয়ার পরে যে কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, গিয়েছেন, ওইখান থেকে হাইলাইট সেল রুলসে যাবেন, গিয়েছেন, ওইখান থেকে চলে যাবেন নিচের দিকে, দেখেন লেখা আছে টেক্সট দ্যাট কন্টেন্টস, আছে কি না? এই টেক্সট দ্যাট কন্টেন্টে যাবেন। লেখার ক্ষেত্রে টেক্সট দ্যাট কন্টেন্ট, অন্যগুলো আমি দেখাচ্ছি। টেক্সট দ্যাট কন্টেন্টে যাবেন, গিয়েছেন। এইবার এইখানে লিখেন ফেল, 5টা কেটে দিয়ে লিখেন ফেল, কারণ আপনার শর্ত হলো ফেল, FAIL, ফেল। লিখেছেন? লিখার পরে কি কালার চেয়েছিলেন? লাল। হতে পারে সবুজ,
হতে পারে হলুদ, এইখানে কিন্তু আপনি সেটা করতেই পারেন। এছাড়াও নিচে যে রয়েছে কাস্টম ফরম্যাট, এখানে গিয়ে নিজেই কালার করতে পারবেন। আপাতত দরকার নাই, আপাতত প্রথমটাই থাকুক, মানে লাইট রেড উইথ ডার্ক রেড টেক্সট, এটাই থাকুক। থাকা অবস্থায় ওকে করেন। এখন আপনি বলতে পারেন যে স্যার এই দুইটাতে আমি সিলেক্ট করে লাল করতে পারতাম, তাই না? কিন্তু আপনি এক কাজ করেন তো, এই প্রথম ছেলেটাকে ফেল করে দেন, দেখেন FAIL ফেল করে দিয়ে দেখেন ওর ওইখানে অটোমেটিকলি কালার হয়। আর একটা ফেল করা ছাত্রকে পাস করে দেন, পাস লিখে ওর ইন্টার দিয়ে দেখেন ওর কালার চলে যায়। এর মানে কালারটা পার্মানেন্টলি ভাবে ওই সেলে নাই, কালারটা একটা শর্তের উপর ডিপেন্ড করতেছে। কি শর্ত? ফেল করলে কালারটা হবে। এই যে ফেল করলে কালারটা হবে, এই ফেল ফলাফলের উপর ওই কালার বা হাইলাইটিংটা ডিপেন্ড করতেছে। এই ধরনের কাজ করে দেয় হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। কে করে দেয়? কন্ডিশনাল ফরম্যাটিং। মানে আমি দিয়ে রাখবো, সে দেখাবে। এটা কেমন হতে পারে? উদাহরণটা এরকম হতে পারে, দেখেন আমি দেখাই, আপনাদের করার দরকার নাই, আমি দেখাই। ধরেন আমার একটা অফিস আছে, আমি একটা ছোট্ট অফিস চালাই যেখানে 10 জন এমপ্লয়ি। তো এই 10 জন এমপ্লয়ির সারা মাসের যে তারা যে অফিসে এসে পাঞ্চ করলেই তাদের এক্সেল শিটে গিয়ে ডাটাটা এন্ট্রি হয়। তখন যারা আসে তাদের ওইখানে পি লেখা ওঠে। আপনারা করেন না, আপনারা কিন্তু দেখবেন, আমি দেখতে বলেছি, বুঝতে বলেছি আপনাদেরকে। তো যারা পাঞ্চ করে ক্লাসে আসে, তারা যখন চাপ দেয় তখন তাদের নামের পাশে ওই তারিখ অনুযায়ী কি হয়? প্রেজেন্ট ওঠে বা পি ওঠে। আর যখন আসছে না তখন অ্যাবসেন্ট ওঠে বা এ ওঠে। এখন সারা মাস পরে ওই অ্যাটেন্ডেন্স শিটে আমি যদি মার্ক করতে চাই যে কোন কোন দিন কে কে অনুপস্থিত ছিল, তাদেরকে আমি একটু হাইলাইট বা তাদেরকে আমি একটু মার্ক করে রাখবো। সেক্ষেত্রে আমি ওই বড় ডাটাটা বা ছোট ডাটাটা, 10 জনের অফিস হোক আর 10,000 জনের অফিস হোক, ডাটাটুকুকে সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে হাইলাইট সেলে গিয়ে টেক্সট দ্যাট কন্টেন্ট লেখার ক্ষেত্রে সবসময় এইটাতেই আসবেন। টেক্সট দ্যাট কন্টেন্টে এসে আমি যদি এখানে অ্যাবসেন্ট বা এ লিখে দিই, দেওয়ার পরে আমি যে লাল কালারেই সাধারণত এগুলো মার্ক করে ওকে করি, তাহলে দেখেন তো ওই শিটে যারা যারা অ্যাবসেন্ট তাদের হয়েছে কিনা। এখন আসেন, সে কি করলো? ওই মাসের ডাটা দেখে ওটা ডিলিট করে দিল। পরের মাসে তো ওই শিটে আবার ডাটাটা এন্ট্রি হবে, তাই না? তখন সে এন্ট্রি করবে এই জায়গায় যে ছেলেটা ছিল, তো ওই দিনই তো আর মিস করবে না, ওই দিন সে আসতেই পারে। তো তখন পি দিলেই ওর কালারটা কিন্তু চলে যাবে। আবার কেউ যদি কোনো সময় অনুপস্থিত থাকে, সেটা কিন্তু দিলে অটোমেটিকলি কিন্তু এটা হয়ে গেল। এর মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাট, হচ্ছে সেলের উপরে একটা ফরম্যাট কন্ডিশন করে রাখা। ওই কন্ডিশন মিললে হ্যাঁ ওটা থেকেই যাবে। আপনি যদি ক্লিয়ার করতে চান পারবেন। এই যে দেখেন কিভাবে ক্লিয়ার করবেন। এই যে রেজাল্টের ঘরটা সিলেক্ট করেছেন, করার পরে যে কন্ডিশনাল ফরম্যাটেই ক্লিক করেন, করেছেন, নিচে দেখবেন ক্লিয়ার রুলস লেখা রয়েছে। ওই রুলসে গিয়ে আপনি কি করবেন? পুরা শিটেরটা যদি মোছেন তাহলে ক্লিয়ার রুলস ফ্রম ইন্টার শিট, আর যদি সিলেক্ট করা অংশের মোছেন তাহলে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। তো দেন ক্লিক করেন, দেখেন তো রুলসটা মুছে গেছে কিনা। আমি যদি এইটা দিতাম, এই যে ইন্টার ফ্রম ইন্টার শিট, তাহলে পুরো শিটেরই মুছে যেত। বুঝতে পেরেছেন? সবাই বুঝছেন তো নাকি? তাহলে কন্ডিশনাল ফরম্যাটটা হলো শর্ত সাপেক্ষে সজ্জিত করা। এখন আসেন, অনেকগুলো হ্যাঁ দিব আমি অনেকগুলো গ্রুপে, এইটা না দিলেও হবে, আপনারা ভিডিওটাতেই তো পেয়ে যাবেন জিনিসটা। আচ্ছা তাও দিব, হ্যাঁ হোমওয়ার্ক তো দেওয়া থাকবে। এখন আসেন আমরা এখন নাম্বারের গুলা দেখি। এটা তো টেক্সটের গুলা দেখলাম, টেক্সটের গুলা এইভাবে করব, নাম্বারের গুলা এইভাবে করা যাবে না, নাম্বারের গুলা আলাদা। যেমন আমাকে হেড স্যার বলেছে যে স্যার আপনি যে সাবজেক্টে পড়ান ওই সাবজেক্টে, আপনার সাবজেক্টে দেখেন তো এইবার পরীক্ষায় 70-এর উপরে কয়জন মার্ক পেয়েছে সেটা একটু হাইলাইট করেন। মানে কারা কারা ভালো করেছে, 70% মার্ক পেয়েছে তাদের একটু হাইলাইট করেন। তো তখন আমি ছাত্রদের মার্কগুলোকে সিলেক্ট করব, করেছেন না? করার পর আমি চলে যাব কন্ডিশনাল ফরম্যাটে, যেতে পারবেন। ওইখান থেকে হাইলাইট সেল রুলস, ওইখান থেকে দেখেন তো গ্রেটার দেন মানে কি আপনারা জানেন? বড়। লেস দেন মানে ছোট। বিটুইন মানে মাঝামাঝিগুলো।
আর ইকুয়াল মানে সমান। আপনি কি চেয়েছেন? 70-এর উপরে বড়গুলো, তাহলে আপনি কোনটাতে যাবেন? তাহলে যখনই আপনি বড় চাইবেন, সেটা 70, 80, 90 যেটাই চান, আপনি যখন বড় চাইবেন তখন গেটার দেনে যাবেন। নাম্বারের ক্ষেত্রে যান, গেটার দেনে যান, আপনি এখানে 70 দিয়ে দেন, 70 দিয়ে দেন, ওকে করার দরকার নাই, ওকে করার দরকার নাই। আপনি 70 দিয়ে দেখেন তো 70-এর উপরে যে মার্কগুলো সেগুলো হাইলাইট হয়েছে কিনা। আচ্ছা, আপনি 70 মুছে দেন, আপনি 50 দেন, দেখেন তো 50-এর উপরেরগুলো হাইলাইট হয় কিনা। আচ্ছা, আপনি 90 দেন, দেখেন তো 90-এর উপরেরগুলো হাইলাইট হয় কিনা। তাহলে গেটার দেনটা শুধু বড়গুলাকে হাইলাইট করার জন্য। সবাই কি বুঝেছেন? এটা ওকে করার দরকার নাই, কেটে দেন। এবার আসেন, আপনাকে যদি ছোট হাইলাইট করতে বলে যে দেখেন তো 25%-এর নিচে কয়জন পেয়েছে, 50%-এর নিচে কয়জন পেয়েছে, তো ওই যে কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, হাইলাইট সেল রুলসে যাবেন, ওইখান থেকে লেস দেনে যাবেন। কোথায় যাবেন? লেস দেন। এইবার আপনি কি করেন? লিখে দেন 50, দেখেন 50-এর নিচেগুলো পায় কিনা। পেয়েছে? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি 10 লিখে দেন, কোনো কিছু পায়? এই কেন পাচ্ছে না বলেন তো? এই শর্তই তো পায়নি, তাই না? তাহলে ছোটগুলাকে আপনারা হাইলাইট করবেন লেস দেন দিয়ে। কি দিয়ে? এবার আসেন, হেড স্যার একটু বলছে, আচ্ছা আপনার ক্লাসে 50 থেকে 70-এর মধ্যে কে পেয়েছে সেগুলো একটু হাইলাইট করেন। তাহলে এইবার আমরা বিটুইন দিয়ে করতে পারবো এটা। তাহলে আমরা যদি যাই, গিয়ে যদি হাইলাইট সেল থেকে যদি বিটুইনে ক্লিক করি, মনে রাখবেন সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না। তো বিটুইনে যাওয়ার পর এখন আপনি দেন যে 30 থেকে 50। তো এখানে আমি 30 থেকে 50 দিচ্ছি। দেখেন তো 30 থেকে 50 দিলে পাওয়া যাচ্ছে কিনা। একটাই পেয়েছি 30। তো এই যে বিটুইনের ব্যাপারটা বুঝেছেন কি? আচ্ছা, এবার আসেন, এটাও কেটে দিলেন, এটাও ওকে করলেন না। ওকে করলে তো অ্যাপ্লাই হয়ে যাবে, তাই না? ওকে করছি না আমরা। তো এখন আমি যেটা বলছি যে আমি শুনলাম যে এই সাবজেক্টে 85 হাইস্ট মার্ক। তো এখন আমি দেখতে চাই যে 85 কতজন পেয়েছে। তো আমি কি করব? কন্ডিশনাল ফরম্যাটে যাব, হাইলাইট সেল রুলসে গিয়ে ওইখান থেকে আমি ইকুয়াল টুতে যাব। ইকুয়াল টুতে গিয়ে আমি 85 লিখে দিব, তাহলে আমার 85গুলো হাইলাইট হবে। তাহলে একটা নির্দিষ্ট মার্ক হাইলাইট করতে গেলে ইকুয়ালে যাব। কোথায় যাব আমি? ইকুয়ালে যাব। এইটা আমরা একটু জেনে রাখবো। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটের মধ্যে হাইলাইট সেল রুলসের মধ্যে গেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, কারো কোনো অসুবিধা থাকলো? আর টেক্সট দ্যাট কন্টেন্ট, এটা কি সবাই বুঝেছি? বুঝেছি। আচ্ছা, এখন আসেন এই যে ডেট অকার্ডিং আর ডুপ্লিকেট ভ্যালু, এগুলো আবার কি? আসেন প্রথমে ডুপ্লিকেটটা বোঝাই। ডুপ্লিকেটটা হলো আপনি যে ডাটাটা সিলেক্ট করেন, এই ডাটাটা সিলেক্ট করেন, এই ডাটার মধ্যে একই ধরনের ডাটা দুইবার আছে বা একাধিকবার আছে, কোনগুলা সেগুলো মার্ক করতে চান, যেগুলো ডুপ্লিকেট আছে। বলেন, পাস ফেল ডুপ্লিকেট আছে না নাই? আছে। মার্ক ডুপ্লিকেট আছে? নাই। সাবজেক্ট ডুপ্লিকেট আছে? আছে। নাম ডুপ্লিকেট আছে? রোল, সিরিয়াল নাম্বার। তাহলে কোনগুলা ডুপ্লিকেট আছে সেগুলো আপনি মার্ক করবেন। তো মার্ক করার জন্য আপনি কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, হাইলাইট সেল রুলসে যাবেন, ওইখান থেকে আপনি যাবেন ডুপ্লিকেট ভ্যালুতে। ক্লিক করলেই যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো মার্ক করে দেখাচ্ছে। স্যার সবগুলো কেন দেখাচ্ছে? ও বলতেছে যে এই ডাটাটা ডুপ্লিকেট, এটা দুইবার আছে, এই জন্যই ডুপ্লিকেট দেখাচ্ছে। আপনি যদি ইউনিকটা দেখতে চান তাও পারবেন। এই যে ডুপ্লিকেটের এইখান থেকে ইউনিক করে দিবেন, ইউনিক করে দিলে ইউনিকটা দেখাবে, তখন আর ডুপ্লিকেটটা দেখাবে না। এগুলো খুবই কাজের জিনিস। এইগুলো যদি না পারেন, এগুলো এক্সেলের কাজ, এগুলো পারতে হবে। এগুলো আবার ওই যে যেরকম ওয়ার্ড শেষ করে সিভি করেছেন না, এরকম এক্সেল শেষ করে স্যালারি শিট করবেন, রেজাল্ট শিট করবেন, তখন এগুলো লাগবে। তো এগুলো যদি আপনারা মনে রাখতে না পারেন, তাহলে ওগুলাতে গিয়েও আমাকে ওই যে ওগুলা বাদ দিয়ে করাতে হবে, যেহেতু মনে রাখতে পারছেন না। আর মনে রাখলে পারলে এগুলো দিয়ে করানো সম্ভব, তাহলে আমাদের চেষ্টা করতে হবে। তো আসেন, এটাও কেটে দিলাম। এবার আসেন ডেটের ক্ষেত্রে বলি, ধরেন আমরা যদি এই সাবজেক্টের জায়গাতে ডেট লিখি, অন্য একটা ফরম্যাট তৈরি করলাম না, ডেট লিখলাম, বা এক্সাম ডেট, ধরেন EXM, এক্সাম DAT, ডেট, এক্সাম ডেট। এইখানে লিখবেন, আপনারা লিখবেন এইভাবে লিখবেন যে এটা তো জানুয়ারি মাস না, 1/25/2026, এভাবে ডেটটা লিখবেন, 1/25/2026। এইটা লেখার পরে এখন আপনি এটাকে ফিল করবেন নিচের দিকে, বাকি ডেটগুলো আসবে। দেখেন 1/25/2026 লিখেন,
লিখার পর ওটাকে ফিল করেন, তাহলে ডেটগুলো চলে আসবে। আমি চেষ্টা করেছি আজকের, কালকের, পরশু দিনের ডেটগুলোকে রাখার জন্য। এই ডেটগুলো না রাখলে এই কাজটা আপনাকে বোঝাতে পারবো না, রিসেন্ট ডেটগুলোই রাখলাম এই জন্য। আপনি যদি এটা 25 সালের ডিসেম্বরের ডেট লিখেন তাহলে কিন্তু ভালো বুঝতে পারবেন না, এটা রিসেন্ট ডেট লিখতে হবে। আপনি যেদিন কাজটা করছেন তার আশপাশের ডেটগুলো থাকতে হবে। সবাইকে লিখতে পেরেছি? পারার তো কথা, একটা লিখে ফিল করলেই তো হয়ে যাচ্ছে নাকি? আসেন, আজকে ধরেন এটা আপনি 1 মাসের ডেটই সিলেক্ট করেছেন, আজকের কোনটা ডেট এটা আপনি হাইলাইট করতে যাচ্ছেন, নিশ্চয়ই আজকের ডেটটা 28, তাই না? তাহলে এই যে কন্ডিশনাল ফরম্যাটে যান, হাইলাইট সেল রুলসে যান, গিয়ে এখান থেকে ডেট অকার্ডিংয়ে যান। এই ডেট অকার্ডিংয়ে গেলে এইখানে টুডে করে দেবেন, টুডে। দেখেন তো আজকের ডেটটা হাইলাইট হয় কিনা। টুমোরো দেন, আগামী মানে গত দিনের ডেটটা, টুমোরো, ও সরি এস্টারডে দেন, তাহলে এস্টারডে যখন দিবেন তখন হচ্ছে গত দিনের ডেটটা হাইলাইট হবে, আর টুমোরো দিলে আমাকে পরের দিনটা হবে। আর এইখান থেকে যে এই যে নেক্সট উইক, নেক্সট মান্থ এগুলো দিলে কিছুই হবে না, কারণ ওইরকম ডেটই নাই এখানে। তাহলে ডেটের এটা আমি বোঝালাম যে আপনার এই অপশনটা ডেট হাইলাইট করার জন্য। কি হাইলাইট করার জন্য? ডেট। তাহলে ডেটের জন্য আলাদা হাইলাইটিং দিয়ে দিয়েছে, নাম্বারের জন্য আলাদা হাইলাইটিং দিয়ে দিয়েছে, অক্ষরের জন্য আলাদা হাইলাইটিং দিয়ে দিয়েছে, ডুপ্লিকেটের জন্য আলাদা হাইলাইটিং দিয়ে দিয়েছে। এই শর্তগুলো এখান থেকে আমরা করতে পারবো। আসেন এর পরেরগুলো একটু দেখি। আবারও মার্কগুলো সিলেক্ট করেন, মার্কটা সিলেক্ট করেন আপনারা। ভিডিওটা দেখে সুন্দর করে একটা একটা করে প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? আমি করতে দিব আপনাদেরকে। আচ্ছা, এখন যে ব্যাপারটা, আপনারা যদি বলেন যে না স্যার বাসায় সমস্যা স্যার, প্র্যাকটিস করতে পারি না, বউ ডিস্টার্ব করে, হাজব্যান্ড ডিস্টার্ব করে, হয় না স্যার, বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করে, তাহলে কি করবেন? আমি নেক্সট ক্লাস থেকে আধা ঘন্টা আগে ক্লাস ছেড়ে দিব, আপনারা এখানেই আধা ঘন্টা প্র্যাকটিস করে চলে যাবেন। তাও প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আসেন আমরা মার্কগুলো সিলেক্ট করলাম, করেছেন? করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটে যাব। এইবার আমি এই হাইলাইটিং সেল রুলস বাদ দিয়ে চলে আসলাম টপ অ্যান্ড বটম, এইখানে চলে আসছি। আমার জানা নেই, আমি যে সেলগুলো সিলেক্ট করেছি এখানে আমার জানা নেই কত মার্ক আছে, কিন্তু আমাকে টপ মানে বড়গুলো হাইলাইট করতে বলছে। এখন বড় আসলে কার বড় সেটা বলেনি, খালি বলছে বড় 4টা হাইলাইট করেন, বড় 5টা হাইলাইট করেন, অথবা বড় 2টা হাইলাইট করেন। তখন আপনি যাবেন টপ বটমে। মানে টপ মানে কি উপরের গুলা, বটম মানে কি নিচের গুলো। একটা দেখাই, সবগুলা দেখাবো না। টপে গিয়ে আপনি চলে যাবেন টপ 10 আইটেম। কোথায় যাবেন? টপ 10 আইটেমে যাবেন। তো আপনি তো 10টা হাইলাইট করতে বলছেন, আছেই 5টা, এই জন্য সবগুলো হাইলাইট হয়েছে। আপনি একটা কাজ করেন, এখান থেকে টপ 2 করে দেন, তাহলে দেখেন সর্বোচ্চ 2টা মার্ক হাইলাইট হবে, সর্বোচ্চ 2টা মার্ক হাইলাইট। টপে যাবেন, টপে আমি ভুল করে বটমে গিয়েছি, আপনারা টপে যাবেন, টপ 10। তো এখান থেকে আপনারা 2 করে দিবেন, 2 করে দিলে দেখবেন এই যে সর্বোচ্চ 2টা হাইলাইট হয়েছে, 3 দিয়ে দিলে সর্বোচ্চ 3টা হাইলাইট হবে। তাহলে ঠিক বটমেও তাই, বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, তাহলে কেটে দিলাম। এবার আসেন পরেরটা দেখাই। আবার কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, হাইলাইটটা ভালো করে দেখবেন, অন্যগুলো আপনাদের অতটা ইম্পর্টেন্ট না, পরে এমনিই জানতে পারবেন। তো টপ বটম দেখার পর ডাটা বারে চলে আসেন, ডাটা বার এসেছেন। ডাটা বার থেকে যে কোনো একটাতে ক্লিক করেন আপনি, আমি আপনাকে বোঝাই। একটা বার শো করতেছে সেলে, খেয়াল করেছেন? যে সেলে আপনি অ্যামাউন্ট বেশি দিয়েছেন তার বারটাও বড়, যে সেলে অ্যামাউন্ট কম দিয়েছেন তার বারটা ছোট। আপনি যদি 85-কে 10 করে দেন বার ছোট হয়ে যাবে, 20-কে যদি 90 করে দেন তাহলে এর বার বড় হয়ে যাবে। এই যে বার, এই ডাটা বার, এটা হ্যাঁ হ্যাঁ গ্রাফের মতো। তো সবাই কি বুঝতে পেরেছেন? আসেন সিলেক্ট করেন, করে ক্লিয়ার করার জন্য আবার কন্ডিশনাল ফরম্যাট থেকে ক্লিয়ার রুলস, ওখানে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল ক্লিয়ার করে দেন। আর একটা আপনাদের দেখাই, কালার স্কেলিং, মানে কালার মানে নাম্বার অনুযায়ী কালারটা স্কেল হবে। তো এটা কম্পিউটারে সেট করা আছে ভেতরে কালারগুলা। আপনি শুধু করবেন কি, কন্ডিশনাল ফরম্যাট থেকে গিয়ে কালার স্কেলিং থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন। দেখেন এক এক নাম্বার দিলে এক এক কালার হয় র্যান্ডমলি। আপনি 10-এর জায়গায় 50 দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। 50-এর জায়গায় আপনি 100 দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি 100-এর জায়গায় 90 দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে এটাকে কালার স্কেলিং বলতেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাও ক্লোজ করার জন্য সিলেক্ট করেন, করে কন্ডিশনাল ফরম্যাটে এসে ক্লিয়ার রুলস থেকে এই যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল এটা করেন, তাহলেই উঠে যাবে। গেছে কিনা?
আর একটা দেখায় শেষ করে দিচ্ছি, তোমাদের অনেকেরই মধ্যে মানে মানে টাইম পার হয়ে গেছে, এখন আর বললে মনে থাকবে না, আমি একটা বলে শেষ করে দিচ্ছি। এই যে কন্ডিশনাল ফরম্যাট থেকে চলে যাবেন এই যে আইকনে চলে যাবেন, আইকন সেটে চলে যাবেন, গিয়ে আপনি প্রথমটাতে ক্লিক করেন, এইটা দিয়ে বোঝাতে আমার সুবিধা হয়, এইটাতে আপনি যে কোনো আইকনে ক্লিক করতে পারেন, করে নেবেন, এগুলো সমস্যা নাই, যেটাতে ক্লিক করবেন সেটাই আসবে আপনার। তো প্রথমটাতে ক্লিক করেন, আমি বোঝাই দিতে পারি। দেখেন 1 থেকে 100-র মধ্যে যে নাম্বার, তার মধ্যে বড় যেগুলো সেগুলোর অ্যারো উপরের দিকে, যেগুলো মাঝে ওগুলোর অ্যারো মাঝামাঝিতে, যেগুলো ছোট তার অ্যারো নিচের দিকে। এইটা হলো এই সিম্বলটা বা এই চিহ্নটা। তাহলে আজকে মূলত আমরা দুইটা কমান্ড গ্রুপকে গুরুত্ব দিলাম, একটা হলো নাম্বার কমান্ড গ্রুপ আর একটা হলো এই যে এই স্টাইল কমান্ড গ্রুপের হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমি এটা মুছে দিচ্ছি, ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। এই হচ্ছে মোটামুটি এই দুইটা কমান্ড গ্রুপ। আরও অনেক কিছুই আছে কিন্তু আমরা এগুলো পরে দেখব, একবারে